The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। সত্য রামায়ণের এবার 13তম পর্ব উপস্থাপন করছি। 7 খণ্ড রামায়ণে বাল্মীকি যা লিখে গেছেন তা বিকৃত করে নিজস্ব মাধুরী মিশিয়ে ব্রাহ্মণ্যবাদের কথা প্রতিষ্ঠিত করে গেছেন উত্তর পশ্চিম ভারতের তুলসী দাস, বাংলায় কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা। এই পর্বে আমরা আলোচনা করব রামচন্দ্রের বনবাসের পূর্ব মুহূর্ত। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, রাজকুল পুরোহিত বশিষ্ঠ, দশরথ পুত্রদের শিক্ষাগুরু বিশ্বামিত্র, রাজমন্ত্রী সুমন্ত্র এবং রামের বনবাসের প্রথম চিত্রকূট পাহাড়ে অবস্থানের কারণ নিয়ে। প্রথমে চলুন দেখি রামায়ণে বর্ণিত দশরথের 4 ক্ষেত্রজ পুত্রের জন্ম প্রসঙ্গে। বলা হয়েছে ঋষি ঋষ্যশৃঙ্গ মুনিকে কয়েকজন 12 বনিতাকে দিয়ে প্রলুব্ধ করে অযোধ্যায় নিয়ে আসা হয়। দশরথকে এমনই পরামর্শ দিয়েছিলেন কুলপুরোহিত বশিষ্ঠ। সেই ঋষি ঋষ্যশৃঙ্গ মুনি এসে এক পুত্রেষ্টি যজ্ঞ করেন। সেই যজ্ঞে নিবেদিত পায়েস খেয়েই নাকি 4 পুত্রের জন্ম। কিন্তু কে এই ঋষ্যশৃঙ্গ মুনি? পুরাণ অভিধান কি বলছে? সেখানে বলা হয়েছে দশরথ কন্যা শান্তার স্বামী ঋষ্যশৃঙ্গ মুনি কাশ্যপ মুনির পৌত্র, বিভাণ্ডক মুনির পুত্র। এই মুনির ঔরসে দ্বাদশ আদিত্যের অন্যতম ভগের কন্যা মৃগরূপিণী স্বর্ণমুখীর গর্ভে ঋষ্যশৃঙ্গের জন্ম, অর্থাৎ স্ত্রী হরিণের সন্তান ঋষ্যশৃঙ্গ মুনি। এই হরিণী নাকি শাপভ্রষ্টা দেবকন্যা। হরিণীর পুত্র, সুতরাং ঋষ্যশৃঙ্গের মাথায় ছিল শিং। নদী তীরে অবিবাহিত ও নারী সঙ্গ ব্যতীত তপস্যায় রত থাকতেন।
এই মুনিকে দিয়ে পুত্রেষ্টি যোগ্য করার পরামর্শ যে কুলপুরোহিত বশিষ্ঠ দিয়েছিলেন দশরথকে, সেই বশিষ্ঠ সম্পর্কে পুরাণ কি বলছে? বাল্মীকি রামায়ণে রামচন্দ্রকে যে বিষ্ণুর অবতার এবং সীতাকে লক্ষ্মীর অবতার যেমন বলা হয়েছে, বাকি 3 ভাইকেও অবতার বলা হয়েছে। লক্ষণ শেষনাগ, ভরত পাঞ্চজন্য শঙ্খের অবতার এবং শত্রুঘ্ন সুদর্শন চক্রের অবতার। অর্থাৎ বস্তুও অবতার বলে বর্ণনা করেছেন বাল্মীকি। আবার বাল্মীকি রামায়ণের আরেক সংস্করণে বলা হয়েছে বিষ্ণুর ডান হাত ভরত অবতার, বাঁ হাত শত্রুঘ্ন অবতার। কিন্তু রামায়ণে লক্ষণ ও ভরতের চরিত্র নিয়ে কথা থাকলেও উপেক্ষিত থেকে গেছেন শত্রুঘ্ন। কাব্যে ভরত, শত্রুঘ্ন ও তাদের স্ত্রীরা উপেক্ষিত থাকলেও কর্ণাটক রাজ্যে কিন্তু এই ভাইদের এবং তাদের স্ত্রীদের মন্দির আছে। বশিষ্ঠ মিত্র বরুণের পুত্র, যে কারণে তার নাম মৈত্রা বরুণী। 10 প্রজাপতির অন্যতম। স্ত্রী অরুন্ধতী। পরাশর মুনি তার পৌত্র। বশিষ্ঠ মুনিকে এক রাক্ষস কলমাসপাদ আক্রমণ করেন। বশিষ্ঠ তাকে মন্ত্রপুত জল ছিটিয়ে হিংসা দেশ মুক্ত করেন। তার ছিল না সন্তান। বশিষ্ঠ মুনি এই রাক্ষসের স্ত্রীর গর্ভে এক সন্তানের জন্ম দেন। সেই পুত্রের নাম অশ্বক। সেক্ষেত্রে যদি প্রশ্ন করা যায়, দশরথের পুত্র সন্তানের জন্মের দায়িত্ব তো তিনিই নিতে পারতেন। রাক্ষস কলমাসপাদকে যদি মন্ত্রপুত জল ছিটিয়ে হিংসা দেশ থেকে মুক্ত করে থাকেন, রাবণকেও তো তিনি পরিবর্তন করতে পারতেন। না হতো যুদ্ধ, না হতো এত লোকক্ষয়। সীতাকেও অসতী আখ্যা নিয়ে আগুনে পুড়ে মরতে হতো না। যাক, কথা না বাড়িয়ে বরং চলুন বাল্মীকি রামায়ণ সহ 300 রামায়ণের বিভিন্ন সংস্করণ গবেষণা করে দক্ষিণের দলিত সমাজকর্মী পেরিয়ার ইভি রামাস্বামী যে সত্য রামায়ণ লিখেছেন, সেই বইয়ের সারাংশ অনুবাদ করে একটি গ্রন্থ রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থটি লিখেছেন সমাজকর্মী ও শ্রমিক আন্দোলনের সৈনিক রঞ্জিত মিস্ত্রি। তার সঙ্গে এবারকার সাক্ষাৎকারে এই সব প্রসঙ্গ নিয়েই আলোচনা করব। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমরা তো আবার সামনের রবিবার সত্য রামায়ণের পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি। হ্যাঁ, বলুন। গত পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে রামের বনবাস পর্ব শুরু হচ্ছে, সেই মুহূর্তটুকু নিয়ে আমরা এবারে আলোচনাটা করব। রামের যে ভাইরা অর্থাৎ ভরত এবং শত্রুঘ্ন, লক্ষণ তো রামের অনুগত ছিলেন, কিন্তু লক্ষণের সহোদর হচ্ছেন শত্রুঘ্ন। কিন্তু বাল্মীকি বলছেন যে শত্রুঘ্ন লক্ষণের সহোদর হলেও তিনি ছিলেন ভরতের অনুগত। হ্যাঁ, ও ভরতের অনুগত ছিল। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা যে ও জানতো যে ভরতই রাজা হবে, তবে তার সঙ্গে যদি পিছনে পিছনে থাকতে পারি, আচ্ছা, তবে আমার লাভ হবে। সে তো প্রথম থেকেই জানতো যে আমি রাজা হতে পারবো না। আচ্ছা, কারণ আমার রাজা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাই সে পক্ষপাত করেছে। আচ্ছা, বাল্মীকি রামায়ণে বলা হচ্ছেন যে রাম তো বিষ্ণুর অবতার। বিষ্ণুর যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রের অবতার হচ্ছেন যে শত্রুঘ্ন, এবং যে পাঞ্চজন্য শাখ, সেই শাখের নাকি অবতার হচ্ছেন ভরত। তা আমরা জানতাম যে দেবতারা অবতার হচ্ছেন, কিন্তু কোন বস্তু অর্থাৎ সুদর্শন চক্র বা শঙ্খ, এরা অবতার হচ্ছেন, এই বিষয়গুলো তো আগে জানা ছিল না। বাল্মীকি এই বস্তুগুলোকে অবতার বললেন কেন মনে হয়? এই বিষয়ে খুব একটা ক্লিয়ার কাট কিছু নেই। উনি কোথাও কোথাও এইভাবে কিছু একটা মানে বস্তুকেও উনি ভগবানের রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এটা খুব একটা মানে মিল নেই, একটার সঙ্গে আরেকটা কোনো সংলগ্নতা নেই। হ্যাঁ, এটা স্পষ্ট। আচ্ছা, তো এবার আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানছি যে বাল্মীকি লিখেছেন যে রামের একটা সন্দেহ ছিল, লক্ষণের একটা সন্দেহ ছিল যে ভরত এই ব্যাপারটাতে দশরথের হাতে রাজা হতে চান,
এবং রাম যাতে রাজা না হতে পারেন এরকম ধরনের একটা সন্দেহ রামচন্দ্র ছিল। কিন্তু বাল্মীকি আবার বলছেন যে ভরত খুব ন্যায় এবং শ্রদ্ধাশীল ছিলেন রামের প্রতি। তা সত্ত্বেও কি মনে হয় আপনার যে বাল্মীকি রামকে দিয়ে ভরতকে সন্দেহ করানোর বিষয়গুলো উল্লেখ করলেন? ভরতকে সন্দেহ করার যেটা করেছেন বাল্মীকি সেটা খুব কম জায়গায় করেছেন, এক দুই জায়গায় উল্লেখ করেছেন এইটুকু, কিন্তু খুব একটা করেননি। তাছাড়া উনি মোটামুটি ভাবে ভরতকে অনেকটা প্রাধান্যতা দিয়েছে রাম ভক্তি দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, কেননা দেখুন, যেমন খরম রেখে শাসন করা, হ্যাঁ, বড় ভাইকে করা, আসার পরে গদি ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু ভরতকে দিয়ে করানো হয়েছে। আচ্ছা, এখানে আপনিও আগে বলেছিলেন যে ভরত যখন মামার বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে সময় রামকে রাজা করবেন, তার মানে দশরথেরও একটা চিন্তা ছিল যে ভরত বিদ্রোহ করতে পারেন, সেই জন্য ভরতকে আগে ভাগে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটা তো একদম মানে দশরথ প্রথম থেকেই এই ষড়যন্ত্রটা করেই রেখেছিল, তো আগের থেকেই ভরতকে পাঠিয়ে দিয়েছে যাতে করে সে না ফিরে আসতে পারে। এবং তাই শুধু নয়, যখন নিমন্ত্রণ করেছে তখন কৈকেয়ীর বাবাকে নিমন্ত্রণ করেনি এবং প্রজাদেরও ডাকেনি। আর একটা দেখুন, বৈশিষ্ট্য মুনি বলছে এইটাই শুভ সময় রামের সিংহাসন করার জন্য, অধিষ্ঠিত করার জন্য। কিন্তু সেই দেখুন, একজন গুরু, সে বড় মহান, সে কি করে তার সময় নির্ধারণ করতে পারলো না যে এটা ফুন্ডুল হয়ে যাবে? ঠিক ঠিক, এটা কি করে সে করলো? তার মানে কি সেটাও একটা মেকি, বৈশিষ্ট্য মুনি একটা মেকি মুনি। আচ্ছা, আপনি তার মধ্যে যে গুণগুলো থাকা কথা বলা হয় কিছুই নেই। আচ্ছা, আপনি যে বইটি লিখেছেন ওই রামায়ণ এক সত্যের উন্মোচন, সে বইয়ের আপনি পৃষ্ঠা নাম্বার 70-এ ভরতের চরিত্র নিয়ে যে বর্ণনা দিয়েছেন পেরিয়ার, সে সম্পর্কে একটা জায়গায় লিখছেন, আপনি 4 নম্বর পয়েন্টে লিখেছেন যে ভরত মাত্র 10 বছরের বালক হওয়া সত্ত্বেও তার মাকে অর্থাৎ কৈকেয়ীকে অশ্রাব্য ভাষায় গালি দিল এবং তাকে তর্কসা, পিশাচিনী, বেশ্যা, দুষ্টা এবং ষড়যন্ত্রী বলে তিরস্কার করেন এবং বলেন যে তুমি মরে গেলেই ভালো হতো, তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তোমার পুত্র হওয়া এক দুঃখের বিষয়। এইভাবে নিজের মাকে অভিশাপ দিল, গালমন্দ করলো। তবুও তাকে বড় মুশকিলের মধ্যে অযোধ্যার রাজ সিংহাসনে আসীন করতে হলো। ভরত বাস্তব অবস্থা ও মায়ের দিকটা বোঝার চেষ্টা না করে অযথা দুর্ব্যবহার করেছিল। এই অযথা দুর্ব্যবহার করেছিল কেন বলছেন, মানে পেরিয়ার সাহেব বলেছেন? অযথা দুর্ব্যবহার এই জন্য যে কৈকেয়ীর সঙ্গে তার দশরথের যে ছিল, যে সন্ধি ছিল, যে কথা বিবাহের সময় সেটা পালন করার কথা তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এটা কৈকেয়ী কোনো ভুল করেনি। তারপরে অনেক জায়গায় দেখিয়েছেন দশরথ যখন অনেকগুলো রাজ্য হারাচ্ছেন তখন কিন্তু এই কৈকেয়ী কিন্তু সেই রাজ্যগুলোকে বাঁচিয়েছেন এবং সবসময় দশরথের পিছনে কৈকেয়ী একটা যোদ্ধার মতো দাঁড়িয়েছিলেন, সবসময়ই করেছেন। তো সেই ক্ষেত্রে এমন একজন তেজস্বিনী মহিলা এবং সৎ আর নির্ভীক, সেই মহিলা সবসময় এই বংশের মর্যাদা রাখার চেষ্টা করেছেন। কোন চরিত্র তার খারাপ নেই, কোন জায়গায় দেখাতে পারবে না কৈকেয়ীকে পুরো রামায়ণের কোথাও দেখানো নেই যে উনি অসৎ ছিলেন কিংবা উনি মানে অভিজ্ঞ ছিলেন না, তার কোনো দেখায়নি। একমাত্র মহিলা, এবং তা সত্ত্বেও রামের উপর একটা মোহর জন্য ভরত একটা বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, সে তার মাকে এই ধরনের ব্যবহার করছে। যখন কি সে চেয়েছে, তার মা তার ভালো চেয়েছে, যে কোনো মা তার সন্তানের জন্য ভালো চাইতেই পারে, হইতেই পারে না? তা সত্ত্বেও সেই মাকে এই ধরনের গালিগালাজ করা কিংবা করা এগুলা করেছেন বলে অবশ্যই সেখানে বাল্মীকি তাকে এইভাবে দেখিয়েছে। আচ্ছা, আপনি আপনার বইয়ের ওই প্রসঙ্গে আমি পরে একবার আসছি, একটা প্রশ্ন আছে আমার,
তার আগে আমি একটু চলে যেতে চাইছি আপনার ওই বইয়ের, অর্থাৎ রামায়ণ এক সত্যের উন্মোচন, এই বইয়ের 71 নম্বর পৃষ্ঠায় ওই ভরত সম্পর্কে 5 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর যে পয়েন্ট দিয়েছেন, তাতে আপনি বলেছেন যে ভরত নিজের পিতাকেও উপদ্রবী প্রজাপীড়ক বলে ভৎসনা করেন, যেটা বাল্মীকির অযোধ্যাকাণ্ডের 4, 5 এবং 73 ও 74তম অধ্যায় নাকি উল্লেখিত হয়েছে। আর 6 নম্বর পয়েন্টে আপনি বলেছেন বনে রামের সাথে দেখা করতে গিয়ে তার কাছে প্রার্থনা করেন ভরত যে অযোধ্যায় ফিরে এসে আনন্দের সঙ্গে সুন্দরী মহিলাদের সঙ্গ উপভোগ করে রাজমুকুট ধারণ করো। অযোধ্যাকাণ্ডের 105তম অধ্যায়ের কথা আপনি উল্লেখ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে 7 নম্বর পয়েন্ট আপনি উল্লেখ করেছেন যে দশরথের যেমন 353 রানী ছিল, রামেরও যেমন অনেকগুলি স্ত্রী ছিল, তেমনি বলছেন যে ভরতেরও অনেকগুলি স্ত্রী ছিল। হ্যাঁ, অনেকগুলি স্ত্রী ছিল ভরতের। আচ্ছা, এটা তো ঐশ্বর থেকে নয়, এটা বাল্মীকি রামায়ণ থেকে উদ্ধৃত করার কথা। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রজাপীড়ক বলা হচ্ছে দশরথকে, যেটা ভরত পুত্র স্বীকার করছেন যে তার পিতা প্রজাপীড়ক ছিলেন, তা প্রজাপীড়ক যদি হন তাহলে তো অযোধ্যায় তো কোনো এই নিয়ে কোনো বিদ্রোহ হয়নি। দেখুন, ওই সময় রাজারা যেটা করত, যেভাবে কর আদায় করত কিংবা যেভাবে নিজেদের, তো যেটা দশরথের কথা যেটা বলা হয়েছে, দশরথ সম্পর্কের আগেও যদি আপনি দেখেন অনেকগুলো জায়গায় আপনি উল্লেখ পাবেন, দশরথের চরিত্র সেখানে বর্ণনা করা হয়েছে, সেখানে এরকম বলা হয়েছে যে সম্পূর্ণভাবে সে প্রজাদের প্রতি তার খুব একটা যে ভালো ছিল সম্পর্ক সেটা কিন্তু নয়। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। সেজন্য দশরথ সেটা যে বিরোধিতা করেনি, সে সময় এরকম ঘটনা অনেক ঘটেছে, অত্যাচার অনেক চলত, কিন্তু সেটা সব রাজাদের বিরুদ্ধে সাধারণ মানুষের সেভাবে প্রতিবাদী হতে পারত না। কেননা রাজাদের প্রতি রাজারা যতই অন্যায় করুক না কেন, তারা যে ভগবানের আসনে থাকার কারণে সাধারণ মানুষ যারা দুর্বল মানুষ, তারা সবসময় তাদেরকে মানে পূজা করতো কিংবা তাদেরকে মহান বলি ভাবত। আচ্ছা, এখানেও তাই দেখানো হয়েছে। দেখুন না, যেভাবে সে যজ্ঞ করার সময় নিজের স্ত্রীদের দিয়ে দিচ্ছে, কি করছে, এগুলো কি একটা ভালো রাজার পরিচয়? আচ্ছা, যদি এই প্রজাদের নিয়ে যদি কোনো ভয় নাই থাকতো, তাহলে রামচন্দ্র এরকম পরামর্শ ভরতকে দিলেন কেন যে আমার পাদুকা দুটো নিয়ে যাও, তাহলে আর কোনো বিদ্রোহ হবে না, পাদুকাকে বসিয়ে তুমি রাজ্য শাসন করো। তো এক্ষেত্রে তো বাল্মীকির কথা অনুযায়ী যে বলতে হয় যে তার মনে একটা সন্দেহ ছিল যে যেহেতু রাম রাজা হচ্ছেন না, ভরত রাজা হচ্ছে, এটা প্রজারা নাও মেনে নিতে পারে। হ্যাঁ, রাম সম্পর্কে তো সেটাই দেখানো হয়েছে না বারবার। এখানে কাহিনী হিসাবে রামকে দেখানো হয়েছে যে রাম একজন সৎ ভালো মানুষ। বাইরে তো রামকে খুব, রাম নিজেও বাইরে খুব একটা ভালো মানুষ বলে প্রচারিত করা হয়েছে। আচ্ছা, কিন্তু ভিতরে তার মধ্যে যে এইগুলো ছিল, মানে লোভ কিংবা ছিল, নারী প্রিয় ছিল, সেগুলো তো বাইরে বেরিয়ে আসতো না, বাইরে তো প্রকাশ পেত না। আচ্ছা, এবার আমরা যদি চলে যাই শত্রুঘ্ন সম্বন্ধে, আপনি ওই 71 নম্বর পৃষ্ঠায় যেটা পেরিয়ার বলেছেন বাল্মীকি রামায়ণকে উদ্ধৃতি দিয়ে আর কি, সেটার মধ্যে বলা হচ্ছে যে শত্রুঘ্ন কিন্তু একজন নিম্নমানের মূর্খ ব্যক্তি ছিল। তিনি তার সৎমা কৈকেয়ীকে অশ্রাব্য ভাষায় গালি দিতেন, সেটা তো আমরা একটু আলোচনা করলাম আগেই। তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা যে তিনি মন্থরাকে ধমকাতেন এবং তাকে মারধর করে নাকি হাত পা ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, আপনি যদি শত্রুঘ্ন যদি দেখেন, চরিত্র দেখেন, তো এটা মানে বলে যে মানে হিন্দিতে বলেন নালায়ক সন্তান, অনেকটা নালায়ক সন্তানের মতো। আচ্ছা, সেটা তার না রাজবংশের তার কোন ছিল, না কোনো জায়গায় তার কোনো চরিত্র ভাবে বর্ণনা ছিল। কিন্তু সেই জন্য সে তার এটাই ছিল একটা আলাদা রকমের, সে এগুলো তার দ্বারা করাটা এটা স্বাভাবিক এবং কি করেওছে। যেটা বাল্মীকি রামায়ণ যেটা বলছে সেখানে এটা প্রমাণ হচ্ছে যেটা সে করেছে।
আচ্ছা, বাল্মীকি রামায়ণের উদ্ধৃতি দিয়েই যে পেরিয়ার লিখেছেন এবং যেটা আপনি বঙ্গানুবাদ করেছেন আপনার এই রামায়ণ এক সত্যের উন্মাচন বইতে, ওখানে কৌশল্য সম্বন্ধে আমি চলে আসছি। যে কৌশল্য সম্বন্ধে বলেছেন যে কৌশল্যার তো বরাবরই ইচ্ছে ছিল যে যেহেতু জ্যেষ্ঠ পুত্র রাম তিনি যেন রাজা হন, কিন্তু কৈকেয়ীর প্রতি তার একটা বিদ্বেষ ছিল। তার কারণ কি, তিনি বৃদ্ধা হয়ে পড়েছিলেন এবং অল্প বয়সী কৈকেয়ী তার প্রতি দশরথের একটু বেশি আকর্ষণ, এই জন্যই এই ঈর্ষা থেকেই কি তার কৈকেয়ীর প্রতি বিরূপ একটা ধারণা তৈরি হয়েছিল? হ্যাঁ, স্বাভাবিক। দেখুন, একটা কথা বলুন, সব এতগুলো নারী থাকতে সে কৈকেয়ীকে নিয়ে এসছে, আর কৈকেয়ী সত্যি সুন্দর ছিলেন এবং তেজস্বিনী ছিলেন, অল্প বয়সী, ফলে তার প্রতি একটা অন্যান্য নারীদের ঈর্ষা হওয়াটা স্বাভাবিক। আর পুরুষরা তো সাধারণত দশরথের নিজের যা চরিত্র ছিল সে তো সবসময় সেটাই করতো, যে বেশি সুন্দরী তার পিছনে পড়ে থাকতো, যার ফলে সে এতগুলা বিবাহের সময় সে এতগুলা প্রতিজ্ঞা করে বসলো যে তার সন্তানকেও পর্যন্ত রাজা করবে। তখন ইক্ষ্বাকু বংশের নিয়ম ছিল না এটা, এটা অবশ্য ঠিক, সেই নিয়ম ভেঙে করেছেন। এটা অবশ্য ঠিক। একটা প্রবাদ আছে যে বলা হয় যে স্ত্রীরা যমের হাতে স্বামীকে দিতে রাজি আছেন কিন্তু সতীনের হাতে নয়। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এটা নারীদের একটা দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীদের দুর্বলতা। আপনি বর্তমান সমাজেও দেখুন না, নারীরা সবসময় পুরুষদের চায় যে মানে একটা থাকে, সন্দেহ থাকে, কেন পুরুষদের একটা মানে চরিত্র আছে, তারা সুযোগ পেলেই কিন্তু সেই জায়গাটা ভঙ্গ করার চেষ্টা করে। এই দুর্বলতা প্রত্যেকটা নারীর মধ্যেই রয়েছে। আর যেহেতু একটু দুর্বল শ্রেণীর দ্বিতীয় সিটিজেন, তাই তাদের মধ্যেই দুর্বলতা থাকাটা স্বাভাবিক। স্বাভাবিক। আচ্ছা, এবার আমরা চলে আসি সুমিত্রা প্রসঙ্গে। সুমিত্রার বলা হচ্ছে যে তার বর্ণনা করার মতো গুণ সেরকম কিছু ছিল না। তিনি যেটা জানতেন যে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন যদি একটু রামের প্রতি অনুগত থাকেন তাহলে পরে তাদের ভবিষ্যৎ ভালো থাকবে, যার জন্য তিনি কৌশল্যার সঙ্গেও মানে কৌশল্যার সেবা করতেন সুমিত্রা, যাতে তার একটু মানে গুড বুকে থাকা যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে সুমিত্রাকে কিন্তু আমরা যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে লক্ষ্মণের স্ত্রী উর্মিলা হচ্ছেন অনেকটা কি বলবো, রবীন্দ্রনাথের ভাষায় রবীন্দ্রনাথ বলেছিলেন যে উপেক্ষিতা উর্মিলা। তা এক্ষেত্রেও কি আমরা বলতে পারি যে বাল্মীকি সুমিত্রাকেও উপেক্ষিতা করেছিলেন? যতজন নারী ছিল তার মধ্যে কৈকেয়ী ছাড়া বাকি কাউকে খুব একটা তিনি দেননি, সময় দেননি। এবং যেহেতু বিদ্যা অবস্থা হয়ে যাওয়ার পরে সে যখন কৈকেয়ীর সঙ্গে এত বেশি কাছে হলো, তখন সে তো সামলাতে পারতো না। এটা তো ঘটনা, সে বিদ্যা অবস্থায় সামলাতে পারতো না এবং কামুক থাকা সত্ত্বে তার চরিত্র সেরকমই সে করেছে, এটা ঘটনা। আচ্ছা, এবার আপনার সাথে আমি দুটো আর বাকি চরিত্র নিয়ে আলোচনা করে চিত্রকূট পাহাড়ে গিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। পরবর্তী চরিত্রের কথায় আমরা চলে আসছি, যিনি দশরথের মন্ত্রণাকারী ছিলেন, সেই সুমন্ত্র। তা এখানে বলা হচ্ছে, বাল্মীকিও যেটা লিখেছেন সেটা হচ্ছে সুমন্ত্র মন্ত্রী হলেও তেমন কোনো চারিত্রিক বৈশিষ্ট্যতা ছিল না। তিনি কিন্তু দশরথকে সবসময় সঠিক পরামর্শ দিতেন না, বরঞ্চ ভুল পথে পরিচালিত করতেন এবং রানী কৈকেয়ীর সাথে রঙ্গরসিকতা করে বার্তালাপ করতেন। এটা অযোধ্যাকাণ্ডের 35 নম্বর অধ্যায় বাল্মীকি নাকি উল্লেখ করেছেন এবং মিথ্যে কথাও বলতেন আর কি। তা এই সুমন্ত্র চরিত্রটা সেরকম ভাবে না থাকলেও এই রামের অভিষেক, রামের বনবাস, এই ব্যাপারেও তো তাহলে দেখা যাচ্ছে যে সুমন্ত্রেরও একটা বড় ভূমিকা ছিল। হ্যাঁ ছিল। এখানে দেখুন না, যে রসিকতা করতেন কিংবা রঙ্গ রসিকতা করতেন কৈকেয়ীর সঙ্গে, তার কারণটা কি? কেননা পুরা চরিত্রের মধ্যে পুরা বাড়িতে রানী বলতে কৈকেয়ী ছিলেন এবং সব জায়গায় সমস্ত জায়গায় কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতেন।
যখন বনবাসে যাওয়ার ক্ষেত্রেও, যুদ্ধক্ষেত্রেও, রাজ্য বাঁচাতে সব জায়গায় তিনি ভূমিকা রাখতেন। এটা যদি হিন্দু ধর্মে এমন একটা নারী যিনি এত কিছু করতেন, তার সঙ্গে তো সবাই একটু তাকে তেল মালিশ করে চলবেন, সেটা চলতেন। আর তার ফলেই অন্য নারীরা ঈর্ষা করতেন, কিংবা অনেক ছেলেরা তাকে ঈর্ষা করতেন। তার কারণই একটা, আর ওই সময় কোন একটা নারী এত তেজস্বী থাকলে তাকে তো, তার পেছনে তো অনেক শত্রুও থাকবে না, এবং তাকে অনেক চাটুকারও থাকবে, দুটাই ছিল। এবার আমরা বাল্মীকি রামায়ণ হিসেবে দেখা যায়। এবার আমরা যদি চলে যাই আর দুটো চরিত্র, সেটা দেখতে পাচ্ছি আমরা যে ব্রাহ্মণ্যবাদী একটা সংস্কৃতি, এবং তাকে ক্ষত্রিয় এই রাজারা কিন্তু বেশ সমীহ করে চলতেন, বলতে গেলে তাদের কথাই উদ্বোস করতেন আর কি। মানে সত্যিকারের রাজা বলতে গেলে ব্রাহ্মণদেরই বলতে হয় সেই সময়, বৈদিক যুগের ওই পরবর্তী কালটায়। সে সময় বশিষ্ঠ মুনি এবং বিশ্বামিত্র মুনি, এই দুটো মুনির নাম কিন্তু রামায়ণে খুব বিশেষভাবে উল্লেখযোগ্য। কেন পরবর্তীকালে দেখেছি যে বিশ্বামিত্রের আশ্রমেতেই সীতাকে পাঠানো হলো, সেখানেই লবকুশের জন্ম হলো, তাদের রামায়ণ গান শেখালেন এই বিশ্বামিত্র। আবার এদিকে দেখা যাচ্ছে বিশ্বামিত্র মুনি ছিলেন বটে, কিন্তু রাজপুরোহিত হিসেবে কিন্তু বশিষ্ঠকেই মানে আমাদের বাল্মীকি বলেছেন বশিষ্ঠই ছিলেন রাজপুরোহিত। এই বশিষ্ঠর সঙ্গে আমরা এটা দেখেছি বিশ্বামিত্রের একটা বিরাট বড় ক্লাস ছিল এই দুজনের। তা এটা ছিল। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে এই যে বশিষ্ঠ মুনি, তার কথা মতোই কবে রামকে অভিষেক করানো হবে তার দিনক্ষণ স্থির করা, এবং রামকে রাজা করা, ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া ইত্যাদি, এবং কইকেয়ীর শর্ত যাতে না রক্ষা করেন দশরথ, এই ব্যাপারে পরামর্শ দেওয়া, এসবগুলোই তো করেছেন বশিষ্ঠ করেছেন। আবার পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বিশ্বামিত্রের কাছে তীর ধনুক চালানো শিখেছেন রামচন্দ্র, যার জন্য তাদের নিয়ে বিশ্বামিত্র মুনি একটা দুজনের সঙ্গে রেখে চলতেন। হ্যাঁ, একটা জিনিস দেখবেন, লক্ষ্য করে দেখুন, রাজপুরোহিতদের মধ্যে একটা থাকে, একটা হচ্ছে রাজপুরোহিত, আর একটা হচ্ছে এই শস্ত্র চালন করা, কিংবা বাকি যেমন সে আপনি মহাভারতে পাবেন দ্রোণাচার্যকে, তেমন এখানেও দুজনের দুই ভূমিকা। যে রাজপুরোহিত যে ঘরের মধ্যে কিংবা পরিবারের মধ্যে যে ঘোরাফেরা করেন, সে আবার চায় না কখনোই যে বাইরের কেউ এসে আমার হস্তক্ষেপ করুক। আচ্ছা, যার ফলে রাজারাও কি করতো, সেইভাবে তাদের ব্যবহার করতো যার যে যোগ্যতা আছে। বিশ্বামিত্রের যোগ্যতা ছিল যে সে অস্ত্র চালনা শেখাতে পারতো, কিংবা রাজনীতি শেখাতে পারতো, সে সেটা করতো। আর পটু ছিল কিংবা চতুর ছিল পুরোহিত, আর পুরোহিত একটা সাধারণত চতুরই হয়। সেই চতুরতা করে তো সে সবসময় চেষ্টা করেছে যে কি করে সেকে দশরথকে খুশি রাখা যাবে, এবার রামকে করা যাবে, তেল বালিশ যে করা যাবে। আচ্ছা, সেটা চেষ্টা করতেন। এটা তো পুরোহিতদের একটা চরিত্র। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একদম শেষ দিকে, সময়ও খুব অল্প। সেটা হচ্ছে গুহকের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন না, গঙ্গা জলটুকু পান করলেন, করে গুহক তাকে একটা নৌকো দিলেন, গঙ্গা পার করে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে গঙ্গা পার হয়ে তিনি চলে গেলেন তার লক্ষ্য যেটা, সেটা হচ্ছে চিত্রকূট পাহাড়। তো চিত্রকূট পাহাড়ে রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে নৌকো করে নদী পার হয়ে তো পৌঁছে গেলেন ওপারে। এই চিত্রকূট পাহাড় মধ্যপ্রদেশে, এই জায়গাটি কেন বাল্মীকি রামের বনবাসের প্রথম পদক্ষেপ এই পাহাড়ে রাখলেন কেন বলে আপনার মনে হয়? এটা তো অদ্ভুত ব্যাপার। এই যে পটভূমিকাগুলো আছে, এগুলো কখনো কখনো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। আচ্ছা, একদম দেখবেন আপনি অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছে, একটার সঙ্গে আরেকটা মেলানো যাচ্ছে না। এটাও তেমন একটা যেটা আপনি উল্লেখ করলেন এখন। হ্যাঁ, তো তার মানে তার যে যাত্রাপথ, বনবাসের যাত্রাপথ, প্রথম জায়গাটা হচ্ছে গিয়ে আপনার চিত্রকূট পাহাড়।
তো এই চিত্রকূট পাহাড়ে কিন্তু ওই ভরত এলেন দেখা করতে, তারপর তার কাছ থেকে ওই দেখা গেল যে গুহক খবর পেলেন যে ভরত আসছেন, তখন তিনি তার সৈন্য সামন্ত পাঠিয়ে ভরতকে আটকাবার চেষ্টা করলেন, কেননা তার মনে হলো যে ভরত বোধহয় আসছেন রামচন্দ্রকে হত্যা করার জন্য। পরবর্তীকালে যখন বুঝতে পারলেন যে না, রাম বললেন না ওকে আসতে দাও, তখন উনি ছেড়ে দিলেন। ভরত তখন এলেন, তাকে ফিরে যেতে বললেন, রাম রাজি হলেন না, বরঞ্চ লক্ষ্মণকে বললেন যে তুমি ওদের সঙ্গে ফেরত চলে যাও, লক্ষ্মণও যেতে রাজি হলেন না। শেষ পর্যন্ত ভরত তার পাদুকা দুটি নিয়ে তো ফেরত চলে এলেন। তো এই পর্যন্ত আমরা বর্ণনা পাচ্ছি বাল্মীকি রামায়ণে। এবং এই যে চিত্রকূট পাহাড় বলা হচ্ছে, যে চিত্রকূট পাহাড়ে নাকি প্রচুর ফল, শাকসবজি এবং তার যে জলাশয়, সেই জলাশয়ে নাকি অনেক মাছ এবং আপনার কি বলবো মানে হাঁস জাতীয়, সারস জাতীয় কিছু পাখি ভালো পাওয়া যায়। এরকমই একটা বর্ণনা আমরা দেখছিলাম নৃসিংহপ্রসাদ ভাদুরী তার যে ধারাবাহিক রামায়ণ সম্পর্কে আলোচনা, সেখানে এই উল্লেখ করেছিলেন। তার মানে খাদ্যদ্রব্য সহজে পেতে পারে এমন একটা স্পট খুঁজে নেওয়ার ব্যাপার ছিল আর কি, না হলে যাত্রাপথে খাবেন কি আর কি। এটা তো ঠিক বলেছেন, এটা তো অবশ্যই উনি ঠিক বলেছেন এবং এটা ঘটনা। আচ্ছা, যে কোনো কেউ বনে যাচ্ছে, সে তার পটভূমিকা দেখবে না, যেখানে তার বেঁচে থাকার জন্য সব সাধনগুলো আছে কিনা। বনে যাওয়া তো একটা মাত্র, একটা কাহিনী মাত্র, বনে চলে যাচ্ছে, কিন্তু বনে যাওয়ার পরে যে সুখ সুবিধা গুলা পাওয়ার যে সুযোগ গুলা, সেগুলো তো চেষ্টা করবেনি। এবং তখন সেইভাবে তখন তো ছিল এটা, যে তারা এইভাবে খোঁজ খবর নিয়ে দেখতেন যে কোন জায়গাটা সবচেয়ে বেশি উপযোগী, সেখানে পাঠিয়েছেন। কিন্তু এদিকে আবার উনি যখন যাচ্ছেন বলা হচ্ছে রাম লক্ষ্মণ বলকল পরে গিয়েছিলেন। বলকল মানে গাছের ডাল কেটে পোশাক তৈরি করে। সীতার ক্ষেত্রে কিন্তু বলা হলো না, সীতার ক্ষেত্রে বলা হলো তিনি শাড়ি পরেই গিয়েছিলেন এবং অজস্র সোনা, হিরে, মুক্ত, পান্না, হিরে, চুনি, নানান রকমের তার যে গয়নার প্রতি তার যে আসক্তি ছিল, এই গয়না টয়না পরেই উনি গেছেন, যেখানে রাম এবং লক্ষ্মণ বলকল পরে আর রুদ্রাক্ষের মালা পরে যাচ্ছেন। মাথার জটাটাও নাকি বেঁধে দিয়েছিলেন আমাদের গুহক। এরকম একটা বর্ণনা পাচ্ছি আর কি সেখানে। তা এই তো হলো আমাদের চিত্রকূট পাহাড়ে যাওয়া এবং চিত্রকূট পাহাড় থেকে ওই খড়ম দুটো নিয়ে ভরতের ফিরে আসা। আমরা আগামী পর্বে এই চিত্রকূট পাহাড়ের অবস্থানকালে তার যে গতিবিধি এবং চিত্রকূট পাহাড় ছেড়ে তার যে পরবর্তী জায়গায় চলে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা তাহলে পরবর্তী অধ্যায়ে আবার এগুলো আলোচনা করব। হ্যাঁ, আজকে তাহলে এখানেই শেষ করছি রঞ্জিত বাবু। করুন, এখানেই। নমস্কার। 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 রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।